আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি। এই অঙ্কটি কুমিল্লা বোর্ড 2024 সালে এসেছিল 3 নম্বর প্রশ্নে। অঙ্কটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের প্রশ্নগুলো বিগত বছরের এসএসসি পরীক্ষাগুলোতে এসেছে এবং আমি আশা করছি আগামীতেও যে পরীক্ষাগুলো হবে কিংবা এবছরে যে এসএসসি পরীক্ষাটা হবে সেই পরীক্ষাগুলোতে কোনো না কোনো বোর্ডে এই প্রশ্নগুলো আসবেই। ওকে, সো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ আলোচনাটাকে বুঝতে পারবেন। আর আপনারা ম্যাথটি ভালোভাবে বোঝার জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তার আগে আপনাদেরকে বলে রাখাই ভালো, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কিংবা আপনারা কোনো প্রশ্ন সম্পর্কে যদি ভিডিও বানাতে বলতে চান, তাহলে আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে যাবেন এবং সেখানে গিয়ে কমেন্ট করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যাই হোক, এই অঙ্কটি মূলত 2টি অধ্যায়ের সমন্বয়ে এসেছে, সেটা হচ্ছে 11 অধ্যায় ও 13 অধ্যায়। এই 2টি অধ্যায়ের সমন্বয়ে এসেছে। 11 অধ্যায় বলতে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, আর 13 অধ্যায় তো সসীম ধারা। এই গ নম্বর অঙ্কটি 11 অধ্যায় থেকে এসেছে অ্যান্ড ক ও খ এই 2টা অঙ্ক 13 অধ্যায় অর্থাৎ সসীম ধারা থেকে এসেছে। যাই হোক, আমি এখন স্টেপ বাই স্টেপ এই প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করব। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে 8 + 11 + 14 + 17 প্লাস ... ধারার m-তম পদ নির্ণয় করো। সো ক নম্বর, প্রথমে আমাদের বুঝতে হবে এটা কোন ধারা। সমান্তর ধারা হলে সমান্তর ধারার সূত্র বসাতে হবে এবং গুণোত্তর ধারা হলে গুণোত্তর ধারার সূত্র বসাতে হবে। তাই আমাদের প্রথম স্টেপটা হচ্ছে এটা কোন ধারা তা নির্ণয় করা। সো ধারাটির প্রথম পদ দেওয়া আছে, ধারাটির প্রথম পদ a = 8। এখন যদি আমরা বিয়োগ করি 11 থেকে 8, তাহলে পাচ্ছি 3। 14 থেকে 11 বাদ দিলে পাচ্ছি 3। তার মানে প্রতি ক্ষেত্রে পার্থক্য বা অন্তরটা মিল আছে, তার মানে বুঝতে পারছি এটা একটা সমান্তর ধারা, তাই না? তাহলে আমরা এখন অন্তর বের করব এবং সাধারণ অন্তর d = আমরা 11 থেকে 8 বাদ দিব, তাহলে পাবো কত? 3, তাই না? আবার 14 থেকে 11 বাদ, এই তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ, তাই না? সো তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ বিয়োগ করলে আমরা পাচ্ছি 3। তার মানে উভয় ক্ষেত্রে পার্থক্য অর্থাৎ অন্তর একই এসেছে, তার মানে ইহা একটি সমান্তর ধারা। অতএব ইহা একটি সমান্তর ধারা। এখন আমরা সমান্তর ধারার সূত্র বসিয়ে বাকিটুকু করে নেব। এখানে আমাদের কি বলা হয়েছে? ধারাটির m-তম পদ। তার মানে আমাদের এখানে সমান্তর ধারার n-তম পদের সূত্র ব্যবহার করতে হবে। আর আমরা কি জানি? সমান্তর ধারার n-তম পদ সূত্র হচ্ছে এটা। 1 নম্বর সূত্রটা আমরা এখানে বসিয়ে দেব। আমরা জানি সমান্তর ধারার n-তম পদ = a + n - 1 * d। আমরা সূত্রটা লিখে নিলাম। এখন আমাদের যদি বলা হতো ধারাটির 20-তম পদ নির্ণয় করো, তাহলে এই n এর জায়গাতে আমরা কী বসাতাম? 20। যদি বলে বা বলতো আমাদের 5-তম পদ বের করতে, তখন এই n এর জায়গাতে আমরা জাস্ট 5 বসাতাম। যেহেতু আমাদের বলা হয়েছে m-তম পদ নির্ণয় করো, তার মানে আমাদের এই n এর জায়গাতে m বসাতে হবে। আশা করি বোঝা গেছে। অতএব আমরা বের করে নেব ধারাটির m-তম পদ। ধারাটির m-তম পদ, এর মান কত? 8। সো 8 বসিয়ে দেব, প্লাস n এর জায়গাতে আমরা m বসাবো, তাই না? আর কেন বসাচ্ছি আমি তো বুঝিয়ে দিলাম। d এর জায়গাতে বসাবো 3। আমি আবার বলে নিচ্ছি, যদি আমাদের বলা হতো 5-তম পদ নির্ণয় করো, তাহলে n এর জায়গাতে 5 বসাতাম। 10-তম পদ বের করতে বললে n এর জায়গাতে 10 বসাতাম। যেহেতু বলা হয়েছে m-তম পদ, তার মানে আমরা এই n এর জায়গাতে m বসাচ্ছি, n এর জায়গাতে m বসাচ্ছি, আর এই বাকি মানগুলো বসিয়ে দিচ্ছি। এই থেকে গেলো, এই 3 দ্বারা গুণ করব। m এর সাথে 3 গুণ করলে 3m, আবার এই 1 এর সাথে 3 গুণ করলে 3। এই 3 দ্বারা 2টার সাথে গুণ করতে হবে, তাই না? তাহলে আমাদের এখানে থেকে যাবে 3m, এখানে 8 থেকে 3 বিয়োগ করলে হবে 5। আশা করি বোঝা গেছে। সো এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, ধারাটির n-তম পদ 3m + 5। আশা করি বোঝা গেছে। এখন আমি আপনাদেরকে খ নম্বর প্রশ্নটির সলিউশনটা বুঝিয়ে দিব। আর একটি জিনিস বলে রাখি আপনাদেরকে, আমাদের ক নম্বর প্রশ্নটি মূলত
এই 5 নম্বরের মতো। এখানে 12তম পদ বের করতে বলা হয়েছে, কিন্তু ওখানে mতম পদ বের করতে বলা হয়েছে। ওকে, 13.1-এর 5 নম্বরের মতো ক নম্বরটা। আর খ নম্বরটা হচ্ছে 13.2-এর 10 এবং 11-এর মতো। খ নম্বরটা হচ্ছে 13.2-এর 10 এবং 11 এর মতো। আমরা এখন খ নম্বর প্রশ্নের সলিউশনটা ইন ডিটেলসে বুঝে নেব। সো খ নম্বর প্রশ্নে বলা হয়েছে 2 নম্বর হতে বি এবং ডি এর মান নির্ণয় করো। 2 নম্বর এখানে বলা হয়েছে এটা একটি গুণোত্তর ধারা, আমাদের এখানে বলেই দিয়েছে, তাই না? এখন আমরা কিছু জিনিস জেনে নেব। আমাদের যদি কোনো ধারা দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা যদি সেই ধারা থেকে সমান্তর ধারার ক্ষেত্রে এ এবং ডি, গুণোত্তর ধারার ক্ষেত্রে এ এবং আর, ওকে, সমান্তর ধারার ক্ষেত্রে এ এবং ডি এবং গুণোত্তর ধারার ক্ষেত্রে এ এবং আর, এই দুইটা মান যদি আমরা বের করতে পারি, এই দুইটা মানের সাহায্যে আমরা সূত্র ব্যবহার করে যেটা বের করতে বলবে সেটা বের করতে পারবো। ওকে, তাই আমাদের মেইন টার্গেট হবে সমান্তর ধারার ক্ষেত্রে এ এবং ডি এর মান নির্ণয় করা এবং গুণোত্তর ধারার ক্ষেত্রে এ আর আর এর মানটা নির্ণয় করা, তাই না? এখন আমরা আমাদের প্রশ্নটা লক্ষ্য করব। আমরা দেখতে পাচ্ছি, আর তার আগে বলে রাখা ভালো, কোনো ধারাতে যদি এ এবং আর এর মান দুইটা না দেওয়া থাকে তাহলে আমরা ধরে নিব, আর দেওয়া থাকলে তো ধরতে হবে না। ওকে, সো আমরা এটা লক্ষ্য করি। এখন ধারার প্রথম পদ 6, তার মানে এখানে এর মানটা 6 দেওয়া আছে, আর এর মানটা দেওয়া নাই, আর এর মানটা আমরা এখানে হচ্ছে যে ভাগ করে বের করতে পারবো না, তাই না? যেহেতু এখানে কি আছে, অক্ষর আছে। সো এখানে আর এর মানটা দেওয়া নাই, তার জন্য আমরা আর ধরে নেব। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার বলে নিচ্ছি, যেহেতু আমাদের এই ধারাতে প্রথম পদ এর মান দেওয়া আছে, তার জন্য আমরা ধরব না। আর এর মান যেহেতু দেওয়া নাই, তার জন্য আমরা ধরে নেব। ওকে, আর এই দুইটা যদি আমরা বের করতে পারি, এই দুইটা ব্যবহার করে আমাদের যেগুলো বের করতে বলবে সেগুলো বের করে নিব। আশা করি বোঝা গেছে। এখন আমরা সলিউশনটা করার চেষ্টা করি। সো খ নম্বর, আমরা বলেছি আমাদের এ এবং আর এর মান দুইটা জানা থাকা লাগবে গুণোত্তর ধারার ক্ষেত্রে। যেহেতু আমাদের এর মানটা দেওয়া আছে, তার জন্য আমরা লিখে নিব দেওয়া আছে গুণোত্তর ধারাটির প্রথম পদ এ ইকুয়ালস 6। ওকে, এগুলো মিটিয়ে দিই। তাহলে আমাদের এর মানটা দেওয়া আছে, এ ধরতে হবে না, আর এর মান যেহেতু দেওয়া নেই তার জন্য আমরা ধরে নেব। এবং মনে করি গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত আর, এটা দেওয়া আছে লিখে নিলাম, আর এটা ধরে নিলাম, অর্থাৎ মনে করে লিখেছি। সো আর লিখে নিলাম, অর্থাৎ আরটাকে আমরা ধরে নিলাম। তার মানে আমাদের এখানে এর মানটা বের হয়ে গেছে। এখন জাস্ট আমরা আর এর মানটা বের করবো, তাই না? কারণ আমরা এ এবং আর এই দুইটার মান বের করতে পারলে এই দুইটা ব্যবহার করে অন্যান্য মানগুলো বের করতে পারবো। যেহেতু আমাদের এর মানটা বের হয়ে গেছে আগেই, তার মানে আমরা এখন আর এর মানটা বের করার চেষ্টা করব। আর আর এর মানটা বের করবো আমরা কিভাবে? আমরা লক্ষ্য করব ধারাতে যে পদের মান দেওয়া থাকবে সেই পদের মান ব্যবহার করে আর এর মানটা বের করব। যেমন এখানে 1, 2, 3, 4 চতুর্থ পদের মান দেওয়া আছে 162। সো আমরা এই চতুর্থ পদ এবং প্রথম পদ অর্থাৎ এর মান ব্যবহার করে আর এর মানটা বের করে নিব। আশা করি বোঝা গেছে, তাই না? যেহেতু আমরা চতুর্থ পদের মান ব্যবহার করে আর এর মানটা বের করব, তার জন্য আমাদের এখানে অবশ্যই n-তম পদের সূত্র লাগবে। প্রথমে আমরা n-তম পদের সূত্রটা লিখে নিব। আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ a^n-1। ওকে, এখন আমরা কোন পদ ব্যবহার করে আর এর মানটা বের করব? আমরা এই চতুর্থ পদ ব্যবহার করে আর এর মানটা বের করব, তাই না? সো আমরা এখন ধারাটির চতুর্থ পদ বের করব। অতএব ধারাটির চতুর্থ পদ বলতে n এর মান 4, তাই না? তাহলে কি হবে, এখানে আমরা সূত্রতে n এর জায়গাতে 4 বসিয়ে দেব, a^3। সো এটা আমরা সূত্রের সাহায্যে চতুর্থ পদ বের করলাম। আর আমাদের চতুর্থ পদের মান দেওয়া আছে 162। তার মানে এই দুইটা পরস্পর সমান। প্রশ্ন মতে ar³ = 162। আশা করি বোঝা গেছে। এখন আমরা এখানে এর মানটা বসিয়ে দেবো। এর মান কত? 6 r³ = 162। r³ রেখে দিব, 162 থেকে গেলো, এটা গুণই আছে, এই পাশে এসে ভাগ হয়ে গেল। r³ ইকুয়ালস আমরা 6 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি?
27, তাই না? তাহলে আমরা এখন 27কে ভাঙাই, কত হবে? 3 9 27, আবার 3 3 9, 1 2 3। সো 3 টু দি পাওয়ার 3 ইকুয়ালস 27, আর কিউব ইকুয়ালস 3 টু দি পাওয়ার 3। সো এই 3 3 আউট হয়ে গেল পাওয়ার, তাহলে এখানে আর ইকুয়ালস কী থাকলো? 3। তাহলে আমরা কি বলেছিলাম, আমাদের এ এবং আর এর মান যদি জানা থাকে তাহলে এই দুইটা মান ব্যবহার করে বাকি সকল মান বের করতে পারবো। তাহলে এর মান আমাদের দেওয়া ছিল 6, আর আর এর মান আমাদের বের হলো 3। তার মানে আমরা এখন বাকি মানগুলো এই দুটোর সাহায্যে বের করে নেব। আশা করি বুঝে গেছে। আমাদের কি বলা হয়েছে প্রশ্নতে লক্ষ্য করি, বি ও ডি এর মান, তাই না? তাহলে বি অ্যাকচুয়ালি দ্বিতীয় পদ, তাই না? তার মানে আমরা দ্বিতীয় পদের মানটা এখন বের করব। তাহলে আমরা এখন লিখে দিব, অতএব বি এর মান বা দ্বিতীয় পদ, যেটাই বি এর মান সেটা হচ্ছে দ্বিতীয় পদ। ওকে, দ্বিতীয় পদ। তাহলে আমরা এখানে সূত্রতে বসিয়ে দেবো, যেহেতু আমরা দ্বিতীয় পদ বের করছি তার মানে এর জায়গাতে 2 বসাবো। তাহলে এ আর টু দি পাওয়ার 2 - 1, এ আর টু দি পাওয়ার 2 - 1। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এ থেকে গেলো 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, সো আমরা আর এর উপরে 1 লিখছি না। এখন এর মান আমাদের দেওয়া ছিল 6, আর এর মান বের করেছি 3, সো 3 বসিয়ে দিলাম, 3 6 18। তাহলে বি এর মানটা হয়ে গেল 18। এখন আমরা কোন মানটা বের করব? ডি এর মান। আর ডি হচ্ছে 1 2 3 4 5 পঞ্চম পদ। তার মানে আমরা এখন ডি এর মান অর্থাৎ পঞ্চম পদের মানটা বের করব। অতএব ডি এর মান বা পঞ্চম পদ। ওকে, তাহলে আমাদের সূত্রতে জাস্ট কী করতে হবে, এন এর জায়গাতে 5 বসিয়ে দিতে হবে, যেহেতু পঞ্চম পদ বের করছি। তাহলে এ আর টু দি পাওয়ার এন এর জায়গাতে 5 বিয়োগ 1, এ আর টু দি পাওয়ার 4। এর মানে আমাদের দেওয়া ছিল 6, আর এর মানে আমরা বের করছি 3, তাই না? তার উপর এখানে পাওয়ার 4 দেওয়া আছে। 6 ইন্টু 3 ওপর 4 মানে কত? 3 3 9, 3 3 9, আর 9 9 গুণ করলে হয় 81, তাই না? সো 6 কে 6, 6 8 48, অর্থাৎ 486। তাহলে আমরা বি এর মানটা কী বের করেছি? বি এর মান হচ্ছে 18 এবং ডি এর মান কত আমরা বের করছি? 486। অতএব নির্ণেয় বি এর মান 18 এবং ডি এর মান 486। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এখন আমরা গ নম্বর প্রশ্নের সলিউশনটা নিয়ে আলোচনা করব। গ নম্বর প্রশ্নের সলিউশনের আগে আপনাদেরকে দেখিয়ে দিই, গ নম্বর প্রশ্নটা মূলত 11.1 এর এই 10 নম্বর প্রশ্নের মতো। এখানে জাস্ট প্রশ্নতে 6 দেওয়া আছে এই জায়গাতে, আর এখানে দেওয়া আছে 4, আর আমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে এখানে 3 দেওয়া আছে, আর পি দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে, আর এ দেওয়া আছে, তাই না? জাস্ট এই একটু ডিফারেন্ট, আর মনে হতে পারে এই দুইটা জায়গায় দুরকম, বাট এখানে ভাঙানো নাই, আর এখানে ভাঙিয়ে লসাগু করা আছে, তাই না? তার জন্য এরকম মনে হচ্ছে। এই দুইটা অঙ্ক হুবহু একই বললেই চলে, বাট একটু আলাদা, তাই না? যেহেতু মানগুলো আলাদা দেওয়া আছে তার জন্য। সো আমি আপনাদেরকে এখন এই প্রশ্নের সলিউশনটা গ নম্বরটা ইন ডিটেলসে বুঝিয়ে দেব। গ নম্বর প্রশ্নের সলিউশনটা আমরা কীভাবে বের করব আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা প্রথমে এইটুকুর মান বের করব, তারপর এইটুকু, এবং তারপরে বাম পক্ষ অর্থাৎ পুরোটুকুর মান বের করব, তাহলে ডান পক্ষের মানটা বের হয়ে যাবে। তাহলে আমরা এইটুকুর মানটা আগে বের করব, দেখিয়ে দিই। এক্স প্লাস 3p ডিভাইডেড বাই এক্স মাইনাস 3p। প্রথমে এটার মান বের করব, তারপর এটা, তাই না? সো এটার মানটা বের করবো আমরা কীভাবে? আমরা নিশ্চয়ই কী জানি? যোজন বিয়োজন জানি, তাই না? আমরা যোজন বিয়োজনে কী শিখেছি? আমাদের যদি a বাই বি থাকে আর এই পাশে যদি c বাই ডি থাকে, তাহলে আমরা যোজন বিয়োজন করি কীভাবে? প্রথমে লবটা এই লবে এবং হরে বসিয়ে দিই, এবং হর দ্বারা একবার লবের সাথে যোগ, এবং হর দ্বারা একবার হরের সাথে বিয়োগ করি, তাই না? আবার একইভাবে আমরা এখানে কীভাবে অ্যাপ্লাই করতে পারি? এই লবটা লবে এবং হরে বসে গেল, হর দ্বারা একবার যোগ করব, লবের সাথে একবার বিয়োগ করব। সো এই সিস্টেম আমরা কী করি? যোজন বিয়োজন করি, তাই না? এখন আমরা যদি এই লাইন থেকে আবার এই লাইনে ব্যাক যাই, তাহলে আমরা কীভাবে কী করতে পারি দেখতে পাচ্ছেন। আমি জিনিসটা এখানে লিখে দিই। আমাদের এটা হচ্ছে এই লাইনটা, সাপোজ মনে করুন আমাদের এটা হচ্ছে এই লাইনটা, তাই না? এখন আমরা এই লাইন থেকে এই আগের লাইনে ফেরত যাব, তাহলে আমরা কীভাবে কী করব? ভেরি সিম্পল, তাই না? সো এটা এবং এটা একই আছে, তার মানে এটা আমাদের লবে বসবে। এটা এবং এটা একই আছে, তার মানে এটা হরে বসবে। এটা একই আছে, সো এটা লবে বসবে। এটা একই আছে, সো এটা হরে বসবে। আর এখানে যোগ আর বিয়োগ আছে, বুঝতে পারছেন, যোগ বিয়োগ। সো আমরা এটাই এখানে অ্যাপ্লাই যদি করি তাহলে কী পাই? দেখতে পাই আমরা সিম্পলি বুঝতে পারছি যে এখানে এটা একই আছে, তার মানে এখানে লবে বসবে এক্স, এটা একই আছে, আর এখানে যোগ এখানে বিয়োগ, তার মানে এটা বসবে হরে। তার মানে এই লাইনটাকে আমরা যোজন বিয়োজন করলে এই লাইনটা পাবো। আমরা করে দেখি হচ্ছে কি না। যোজন বিয়োজন আমরা কী করি? প্রথমে এই লবটা লবে এবং হরে বসাই, হর দ্বারা লবের সাথে একবার যোগ আবার বিয়োগ করি। সো আমরা বুঝতে পারছি আমরা যদি এটাকে যোজন বিয়োজন করি তাহলে এটা পাচ্ছি, তাই না? আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা বুঝতে পারছি
আমাদের যদি এক্স প্লাস থ্রি পি এক্স মাইনাস থ্রি পি এই মানটা বের করতে হয়, তাহলে প্রথমে আমাদের এক্স বাই থ্রি পি এর মানটা বের করা লাগবে। আমি সুন্দর করে লিখে দিচ্ছি, এখান থেকে আমাদের এই মানটা বের হবে। আবার একইভাবে আমরা লক্ষ্য করি এখানে এক্স প্লাস থ্রি কিউ ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি কিউ, এই মানটা বের করার জন্য আমরা কী করতে পারি, বুঝতে পারছেন একই আছে, সো এক্স হবে প্লাস মাইনাস, আর এখানে একই আছে, তার মানে এখানে থ্রি কিউ হবে। তাহলে এই মান থেকে আমরা এই মানটা বের করব, এই মান থেকে আমরা এই মানটা বের করব, জাস্ট যোজন বিয়োজন করে, এখানে যোজন বিয়োজন করে। তাহলে আমাদের প্রথম টার্গেট হবে এটা বের করা এবং এটার সাহায্যে এটা বের করা। দ্বিতীয় টার্গেট হবে এটা বের করা এবং এটার সাহায্যে এটা বের করা। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব বাকিটুকু। গ নম্বর, আমাদের এখানে এক্স আর পি কিউ আছে, তার মানে বুঝতে পারছি। তাছাড়াও এখানে লেখা আছে 1 নম্বর থেকে বের করতে হবে, সো আমরা 1 নম্বরটি লিখে নেব। দেওয়া আছে 1 নম্বরটা আমরা লিখে নিই, 6/x ইকুয়ালস পি টু দি পাওয়ার -1 কিউ টু দি পাওয়ার -1, তাই না? তাহলে আমরা কীভাবে অঙ্কটি করব সেটাই দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে এটা বের করব, এটা থেকে এটা বের করব, তারপর এটা বের করব এবং এটা থেকে এটা বের করব, তারপর এই দুটো যোগ করলে আমাদের বাম পক্ষটা বের হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। জাস্ট এই দুটো যোগ করব মান বের করার পরে, তাহলে আমাদের এই বাম পক্ষটা বের হয়ে যাবে। সিম্পল, ভেরি সিম্পল। তাহলে আমাদের এখন ফার্স্ট টার্গেট হচ্ছে এক্স বাই থ্রি পি বের করা, তাই না? সো আমরা এটা বের করার জন্য এখন কী করবো, এটাকে ভাঙাবো, বা 6/x ইকুয়ালস, আমরা একটা সূত্র জানি। কী সূত্র আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সূচকের সূত্র, 7 নম্বর সূত্র। কোনো কিছুর উপর যদি -1 থাকে তাহলে 1/, ওইটা লিখে যায়, তাই না? মাইনাস বাদ দিয়ে 1/, ওইটা লিখে যায়। তাহলে আমরা এখানে মাইনাস বাদ দিব, তাহলে 1/p লিখবো। একইভাবে আমরা কি লিখতে পারি, 1/q, তাই না? এখন আমরা কি করব, 6/x রেখে দেব, লসও কত, pq। সো আমরা এটাকে a p দ্বারা ভাগ করবো, তো p আউট, q দ্বারা 1 এর সাথে গুণ করব, তাহলে q হয়ে যাবে, প্লাস এই লসকে এটা দ্বারা ভাগ করলে q আউট, p কে 1 এর সাথে গুণ করলে p থেকে যায়। আশা করি বোঝা গেছে। বা 6/x, এটাকে আমরা একটু সাজিয়ে লিখে দেবো, p প্লাস q ডিভাইড বাই pq। আমরা এখন এটা লক্ষ্য করি, এখানে কি আছে, এক্সটা উপরে আছে, তাই না? কিন্তু এখানে এক্সটা কি আছে, নিচে। তার মানে আমরা এখানে উল্টে দেবো, অর্থাৎ বিপরীতকরণ করব, কারণ আমাদের এক্সটা উপরে দরকার। আমরা কিন্তু এটার মান বের করছি, এটা, হ্যাঁ, এটার মান যেহেতু বের করছি, যেহেতু উপরে আছে তার জন্য আমরা উপরে নিচ্ছি, উপরে। সো উপরে নিব, অর্থাৎ উল্টে দিচ্ছি, এদিকে আমাদের উপরে নিতে হবে, তাই না? আমরা দুই পাশে একই কাজ করব। আমরা লক্ষ্য করি নিচে কি আছে, নিচে পি আছে, তাই না? সো আমাদের এই নিচে পি লাগবে, তার মানে সমানের উভয় পক্ষে হরে পি দ্বারা গুণ করে পাই, হরে আমরা উভয় পক্ষে পি গুণ করব। সো আমরা পাবো এখানে 6p pq, p প্লাস q, কি গুণ করছি আমরা, পি দ্বারা গুণ করছি, এখানেও পি দ্বারা গুণ করলাম, এখানেও পি দ্বারা গুণ করলাম নিচে, কারণ আমাদের এই নিচে পি দরকার। তো দেখতে পাচ্ছেন এই পি কেটে গেল, তাহলে আমাদের এখানে কী থাকলো, 6/p, আর এখানে হচ্ছে q/p প্লাস q। এখন আমাদের এখানে কি আছে, 6, কিন্তু আমাদের এখানে কি দরকার, 3 দরকার, তার মানে আমাদের এখানে আরও 2 আউট করতে হবে। সো আমরা কী করি, এখানে যদি আমরা 2 গুণ করি, তাহলে এই 2 কেটে যাবে, তাই না? এই 6 এর ভিতরে যে 2 আছে তখন 3 থেকে যাবে, তার মানে আমরা এখন উভয় পক্ষের লবে 2 দ্বারা গুণ করব, এখানে 3 নিয়ে আসার জন্য। তাহলে আমরা কি করব, এখন লবে 2 দ্বারা গুণ করব উভয় পক্ষে। সো q × 2 ডিভাইডেড বাই p প্লাস q, তাহলে কাটাকাটি করলে নিচে 3 থেকে যাবে, তাই না? বা x বাই কাটাকাটি করলে 3p, আর এখানে কি হলো, গুণ করলে 2 সামনে লিখব, p প্লাস q। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা লক্ষ্য করি আমাদের এই লাইনটা, অর্থাৎ এটা চলে এসেছে, এটা চলে এসেছে, তাই না? আশা করি দেখতে পাচ্ছেন। আমি ভালো করে দেখিয়ে দিই, যাদের চোখের সমস্যা আছে তারা বুঝতে পারবে না। সো এটা একই এসেছে, তাই না? সো আমরা কি বলেছিলাম, এটা বের হয়ে গেলে জাস্ট যোজন বিয়োজন করে এটা বের করব, এটা। তাহলে এটা থেকে এটা বের করার উপায়টা হচ্ছে যোজন বিয়োজন, তার মানে আমরা এখন উভয় পক্ষে যোজন বিয়োজন করব। আশা করি বুঝতে পেরেছেন। যোজন বিয়োজন করছি। সো যোজন বিয়োজন করার টেকনিকটা কি, প্রথমে এই লবটা উপরে এবং নিচে বসিয়ে দেব, হর দ্বারা এটা দ্বারা একবার এখানে যোগ করব আর একবার বিয়োগ করব, ওকে? একইভাবে আমরা এই লবটা এখানে বসিয়ে দিব, এখানেও বসিয়ে দিব, হর দ্বারা একবার যোগ করব, যেহেতু একাধিক আছে তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিই, আবার হর দ্বারা বিয়োগ করব, ওকে?
আমরা এটা দ্বারা একবার যোগ করলাম, এটা দ্বারা একবার বিয়োগ করলাম। এটা হচ্ছে যোজন বিয়োজনের নিয়ম, বা এক্স প্লাস থ্রি পি ডিভাইড বাই এক্স মাইনাস থ্রি পি, ব্র্যাকেট থেকে বের করি 2q প্লাস এর সামনে যেহেতু প্লাস আছে তার মানে গুণ করলে ওটাই থেকে যাবে, 2q থেকে গেল, এই মাইনাস দ্বারা গুণ করে বের করবো, সো মাইনাসে প্লাসে মাইনাস পি মাইনাসে প্লাসে মাইনাস কিউ। আর জাস্ট কয়েক লাইন আছে তাহলে হয়ে যাবে আমাদের এক অংশের কাজ। তাহলে আমরা লক্ষ্য করি, বা এক্স প্লাস থ্রি পি ডিভাইড বাই এক্স মাইনাস থ্রি পি, এ 2q আর কিউ তাহলে হচ্ছে 3q, আর এখানে পি থেকে গেল। ওকে, এই দুইটা কিউ থেকে একটা কিউ বাদ, তাহলে আমাদের কিউ থাকলো, আর এখানে মাইনাস পি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের এটুকুর মানটা বের হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন এটুকু আর এটুকু হচ্ছে একই, এটুকু আর এটুকু একই, তার মানে এটুকুর মানটা বের হয়ে গেছে। সো আমরা এখানে অতএব দিয়ে দিই, যেটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা একই নিয়মে এটা বের করবো এবং এর সাহায্যে এটা বের করে 2 নম্বর সমীকরণ দেবো। সো আমরা আবার সেই কাজটা করবো, এইভাবে দেওয়া আছে লিখবো, আবার 1 নম্বরটা লিখে নিই, 6 বাই এক্স পি টু দি পাওয়ার -1 প্লাস কিউ টু দি পাওয়ার -1। আমরা একইভাবে ভাঙাবো যেভাবে ভাঙিয়েছি প্রথমবার। 6 বাই এক্স রেখে দিলাম, এটাকে কি লিখতে পারি 1 বাই পি, এখানে কি লিখতে পারি 1 বাই কিউ, বা 6 বাই এক্স, এখানে আমরা লসাগু করবো একইভাবে, পি কিউ লসাগু, এখানে কেটে গিয়ে কিউ হবে, এখানে কি হবে পি। ওকে, তো আমরা বাকিটুকু লক্ষ্য করি, 6 বাই এক্স আমরা একটু সাজিয়ে নিব, পি প্লাস কিউ, আর এখানে পি কিউ হয়ে গেল। এই পর্যন্ত সেম ছিল তাই না? এখন আমরা যেটা বানাবো সেটা করব আগের মতোই করে। আমি দেখিয়ে দিচ্ছি, আমরা এখন বানাবো কি বানাবো, এক্স বাই থ্রি কিউ। যেহেতু আমাদের এক্স নিচে আছে তার জন্য আমরা এখন উল্টে দেবো, তাহলে হবে এক্স বাই 6, এখানে কত হবে পি কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ। ওকে, এখানে আমাদের ঘরে কি আছে, কিউ আছে, তার মানে এখানে কিউ লাগবে, সমানের উভয় পক্ষের ঘরে আমরা কিউ দ্বারা গুণ করব। এক্স বাই 6 ইন্টু কিউ পি কিউ পি প্লাস কিউ ইন্টু আমরা এখানে কিউ দ্বারা গুণ করছি ঘরে, যেহেতু আমাদের ঘরে কিউ প্রয়োজন তাই না? তাহলে আমাদের এখানে কি হবে, এক্স বাই 6 কিউ, এখানে কিউ কিউ কেটে যাবে, তাহলে কি থাকবে পি বাই পি প্লাস কিউ। এখানে আমাদের কি আছে 3 আছে, তার মানে আমাদের এখানে 3 করা লাগবে। তার মানে আমরা যদি এখানে 2 দ্বারা গুণ করি তাহলে এ 2 এবং এ 2 কেটে যাবে, 6 এর মধ্যে যে 2 আছে এ 2 এবং এ 2 কেটে যাবে, তার মানে সমানের উভয় পক্ষে আমরা এখন 2 দ্বারা গুণ করব, বা এক্স ইন্টু 2 ডিভাইড বাই 6 কিউ পি ইন্টু 2 ডিভাইড বাই পি প্লাস কিউ ইন্টু হচ্ছে 2। আমরা উভয় পক্ষে এখানে করে দিচ্ছি, উভয় পক্ষের লবে 2 দ্বারা গুণ করলাম, কারণ আমরা এর নিচে 3 বানাবো। তাহলে এই 6 এর সাথে 2 কাটালে 3 দুগুণে 6 হবে, সো 3 কিউ হবে। আর এখানে কি আছে, এক্স থেকে গেল তাই না? আর এখানে হচ্ছে গুণ করে 2 সামনে লিখে দেবো, পি এর সাথে 2 গুণ করে 2p, আর এখানে পি প্লাস কিউ। আমরা এখানে বাদ দেবো না, আমরা জাস্ট এখন লক্ষ্য করি, আমরা এটা বের করতে চেয়েছিলাম, সো এটা বের হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এখন এখানে আমরা বুঝতে পারছি যে জাস্ট আমরা যোজন বিয়োজন করে এখন এটার মান বের করবো। সো আমরা এখন কি করবো, যোজন বিয়োজন করে এটা থেকে এটা বের করবো। একইভাবে যোজন বিয়োজন করবো, নিয়মটা কি, এর লবটা বসিয়ে দেবো, হর দ্বারা একবার যোগ, হর দ্বারা একবার বিয়োগ। এর লবটা বসিয়ে দেবো, হর দ্বারা একবার যোগ করবো, যেহেতু একাধিক আছে তার জন্য এখানে ব্র্যাকেট দেবো, আবার বিয়োগ। সো আমরা একাধিক তার জন্য ব্র্যাকেট দিচ্ছি, আর ব্র্যাকেট না দিলে জাস্ট এই মাইনাস দ্বারা গুণ করা লাগবে। এখানে আমরা এখন ব্র্যাকেট থেকে বের করে নিব, এক্স বাই 3 কিউ এক্স প্লাস 3 কিউ ডিভাইড বাই এক্স মাইনাস 3 কিউ 2p। এখানে ব্র্যাকেটের সামনে প্লাস আছে, তার মানে প্লাস দ্বারা গুণ করলে সেগুলি থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না তাই না? 2p এ মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস এ প্লাস এ মাইনাস পি মাইনাস এ প্লাস কিউ। এখন জাস্ট আমরা আরেকটা লাইন করি, এ 2p এ পি, তাহলে হচ্ছে 3p প্লাস কিউ থেকে গেল, দুইটা পি থেকে একটা পি বাদ দিলে পি, আর এখানে হচ্ছে কিউ। সেটাকে আমরা এখন 2 নম্বর সমীকরণ দেব, 2 নম্বর সমীকরণ। সো আমরা প্রথমে কি করলাম, এটা থেকে এটা বের করলাম, প্রথমে এটা বের করলাম এবং এটা থেকে এটা বের করলাম, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়েছি। তারপর আবার এটা বের করলাম এবং এটা থেকে এটা বের করলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়েছি। এখন জাস্ট এই দুইটা যোগ করব, 1 এবং 2 নম্বর সমীকরণ যোগ করব, তাই না? অথবা এখানে বাম পক্ষ ডান পক্ষ লিখলে হবে, আমি এই জায়গাটুকু এখানে করে দিচ্ছি, অপর পৃষ্ঠে আর গেলাম না। তাহলে আমরা এখন কি করব, 1
নম্বর যোগ 2 নম্বর করব, করে পাই। আমাদের 1 নম্বর কী ছিল দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর এক্স প্লাস 3p ডিভাইডেড বাই এক্স মাইনাস 3p। সো এটার বামপক্ষ 1 নম্বরের বামপক্ষ লিখে দিচ্ছি এক্স প্লাস 3p ডিভাইডেড বাই এক্স মাইনাস 3p। এখন যোগ করব 2 নম্বরের বামপক্ষের সাথে। সো 2 নম্বরের বামপক্ষ হচ্ছে এটা এক্স প্লাস 3q ডিভাইডেড বাই এক্স মাইনাস 3q। সো 1 নম্বরের বামপক্ষটুকু যোগ করে নিলাম, আবার 2 নম্বরের ডান পক্ষটুকু যোগ করব। 2 নম্বর এবং 1 নম্বরের ডান পক্ষটুকু যোগ করব। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে 1 নম্বরের বামপক্ষের সাথে 2 নম্বরের বামপক্ষ যোগ, 1 নম্বরের ডান পক্ষের সাথে 2 নম্বরের ডান পক্ষ যোগ, অর্থাৎ বামপক্ষ এবং বামপক্ষ যোগ, ডান পক্ষ এবং ডান পক্ষ যোগ। সো 2 নম্বরের ডান পক্ষ এইটুকু, সো এইটুকু লিখে নিই 3q প্লাস p, 3q প্লাস p ডিভাইড বাই কত আছে এখানে q মাইনাস p, তাই না, q মাইনাস p। এখন হচ্ছে 2 নম্বরের ডান পক্ষটুকু লক্ষ্য করি, এইটুকু এখন যোগ করে দিই। ও পাশে করলেই ভালো হতো, এখানে আমাদের জায়গা হচ্ছে না, তাই না। যাই হোক আমরা এটুকু কেটে দিই, এখানে করি, কারণ জায়গার সংকট, তাই না। 1 নম্বর যোগ 2 নম্বর করে পাই, মানে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করছি। তাহলে কত হলো এক্স প্লাস 3p ডিভাইডেড বাই এক্স মাইনাস 3p, এক্স প্লাস 3q ডিভাইডেড বাই এক্স মাইনাস 3q। কত হলো এখানে 3q প্লাস p ডিভাইড বাই q মাইনাস p। এখন 2 নম্বরের ডান পক্ষ কী আছে এটা, সো আমরা এটা লিখে দেবো, তাই না। কত এখানে প্লাস 3p প্লাস q p মাইনাস q। এখন আমরা এটুকু ক্যালকুলেশন করলে আমাদের প্রমাণটা হয়ে যাবে, বা আমরা এটুকু লিখে দিব, কোনো চেঞ্জ করব না। ভিডিওটা লং হয়ে গেল, একটু বেশি করে বুঝাতে গেছিলাম তার জন্য, তাই না। দেখতে পাচ্ছি এই দুইটা দুই রকম আছে, আমরা যেহেতু লসাগু করবো তার জন্য দুইটাকে একরকম বানাবো, তাই না। সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে প্রথমে কিউ আছে, রাইট। সো কিউটাকে আমরা যদি সামনে লিখি এটার, তাহলে আমাদের লসাগু করা ভালো হবে। আমরা এটুকু একটু অন্য জায়গাতে করে দেখাচ্ছি যাতে আমাদের লাইনটা বড় না হয়। আমরা যেহেতু লসাগু করবো তার জন্য আমরা এই দুইটাকে একরকম বানাবো। যেহেতু প্রথমে এটার কিউ আছে, তার মানে এটার প্রথমে আমরা কিউ লিখবো, তাই না। তাহলে মাইনাস কিউটাকে আমরা প্রথমে লিখে নিব, এখানে প্লাস কিউ আছে, প্লাস কিউকে আমরা পরে লিখবো, কারণ আমরা এরকম বানাচ্ছি, তাই না। এখন দেখতে পাচ্ছি এই কিউর সামনে কিছু নেই, প্লাস আছে, কিন্তু এই কিউর সামনে কী আছে, মাইনাস। তার মানে আমরা এখানে মাইনাসটা কমন নিয়ে নেব, মাইনাস কমন নেব। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কিউ, প্লাস মাইনাসে মাইনাস পি। তাহলে আমরা পি মাইনাস কিউ এটুকু থেকে এটুকু লিখতে পারি, রাইট। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটুকুর পরিবর্তে আমরা জাস্ট এটা লিখবো মাইনাস এটুকু আমরা বসিয়ে দিই কিউ মাইনাস পি। তাহলে প্লাস থেকে গেল, এটুকুর পরিবর্তে আমরা জাস্ট এটুকু লিখি, তাই না, মাইনাস মাইনাস কিউ মাইনাস পি। আশা করি বুঝতে পেরেছেন। এখন জাস্ট আমরা এই মাইনাসটা এই মাইনাস প্লাসের সাথে গুণ করতে পারি, এক্স প্লাস 3p এক্স মাইনাস 3p, এক্স প্লাস 3q এক্স মাইনাস 3q, 3q প্লাস p কিউ মাইনাস p, প্লাস মাইনাসে মাইনাস 3p প্লাস কিউ, এখানে কি আছে কিউ মাইনাস পি। মানে এখন এই দুইটা একরকম হয়ে গেছে, তার জন্য এখানে আমাদের লসাগু করা ইজি হবে। এই পাঁচটুকু লিখে দিই, বারবার লিখতে হচ্ছে, বিরক্তকর একটা ব্যাপার। এবার না লিখলে হতো, তো আমি লিখতেছি, যেহেতু এই দুইটা একই তার জন্য লসাগু করতে হবে। কিউ মাইনাস পি, এটা একই আছে, উপরটা বসে যাবে 3q প্লাস পি। এখানে মাইনাস, আমরা মাইনাস বসিয়ে দেবো, এটা একই বসে যাবে, এটা একই, যেহেতু উপরটা বসে যাবে, যেহেতু এখানে মাইনাস আছে সামনে, সো মাইনাস দ্বারা আমরা গুণ করে বসাবো। সো এই মাইনাসে এর সামনে প্লাস আছে, সো প্লাস মাইনাসে মাইনাস 3p, আবার এই মাইনাসে এই প্লাসে মাইনাস কিউ। ওকে, যেহেতু এর সামনে মাইনাস আছে, এর সামনে যেহেতু মাইনাস আছে, তার জন্য আমরা মাইনাস দ্বারা গুণ করে বসালাম। একটা লাইন বেশি করলেই হতো, এত ঝামেলা না করার চাইতে। ইমপ্লাইজ দ্যাট এক্স প্লাস 3p, এটুকু বসিয়ে দিই আমরা, কিন্তু চেঞ্জ করতে হবে না, কারণ এটুকু আমাদের প্রমাণ আছে, তাই না। আর কয়েকটা লাইন, জাস্ট বিরক্ত হবেন না। এখানে আমরা লক্ষ্য করি এই 3টা কিউ থেকে একটা কিউ বাদ দিলে আমাদের 2টা কিউ থেকে যাবে, মাইনাস 3টা পি আর এখানে প্লাস পি। তাহলে আমাদের এখানে থাকে মাইনাস 2p, রাইট, কিউ মাইনাস পি। এখন জাস্ট আমরা মাইনাসটা কমন নেব, তাহলে কাটাকাটি করলে হয়ে যাবে। আর একটু ধৈর্য ধরুন,
টু কমন নেবো, তাহলে হচ্ছে কিউ মাইনাস পি ডিভাইড বাই কিউ মাইনাস পি। জাস্ট আমরা এখানে টু কমন নিলাম, তাই না? তাহলে টু কেটে গেলো, এখানে কিউ প্লাস মাইনাসে মাইনাস, এই টু কেটে গেলো পি। এখন এটুকু এবং এটুকু কেটে যাবে, তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। অতএব দিয়ে দিই এক্স প্লাস 3p, এটুকু লিখে দিই, কেটে গেলো, তাহলে 2 হয়ে গেলো। সো এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, জাস্ট একটু লক্ষ্য করুন। সো এটা আমাদের প্রমাণিত হয়ে গেলো। জাস্ট আমরা কী লিখে দেবো, প্রমাণিত লিখে দেবো। যেখানে পি কিউ সমান হবে না এটা লিখতে পারেন, যেখানে কী লেখা আছে, পি আর কিউ সমান নয়, এখানে লিখে দিলাম প্রমাণিত, যেহেতু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। এবং এটা হচ্ছে অ্যান্সার, এখানে অ্যান্সার লিখতে হবে না। আশা করি আপনারা সবটুকু বুঝতে পেরেছেন। আর এখানে যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।